হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিশেষ অতিথি আপনাদের সামনে আমি হাজির করতে যাচ্ছি, তিনি ৮০-র দশকের আলোচিত নায়িকা এবং বর্তমানের সবার প্রিয় অভিনেত্রী, সুঅভিনেত্রী, আমাদের সবার প্রিয় শিল্পী সরকার অপু দি। দিদি কেমন আছো? ভালো আছি। বাসায় সবাই কেমন আছে? আছে রে লিমন, ভালো। আমি মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই দিদির কাছে। দিদি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং তিনি আমার এই লাইভ আড্ডাতে নিজের মনের কথা খুলে বলতে এসেছেন। এই জন্য দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকেও ধন্যবাদ লিমন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই, ইট মাই প্লেজার দিদি। আচ্ছা দিদি, তাহলে তোমার কাছে মানে আজকে আমাদের কিছু প্রশ্ন আছে, আড্ডার ছলেই প্রশ্নগুলো হবে। তো আশা রাখি তোমার কাছ থেকে সুন্দর সুন্দর উত্তর পাবো। অপুদির কাছে প্রথম প্রশ্ন, যে শিল্পের পোকাটা কি করে তোমার মাথায় ঢুকেছিল, একটু গোড়ার দিকের গল্প শুনতে চাই। গল্পটা তো লম্বা। আমার তাড়াহুড়া নেই দিদি, তুমি খুলে বললে আমার শুনতে আগ্রহ আছে এবং আমার মনে হয় যারা তোমার অনুরাগী, তোমাকে যারা পছন্দ করেন, দর্শকরাও মন থেকে বসেছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য, তোমাকে শুনতে চান, দেখতে চান। তুমি বলতে পারো দিদি। শিল্পের পোকা মানে এটা তো পারিবারিক ভাবেই এসেছে, আলাদা কিছু না। আমি বড় হতে হতেই দেখেছি আমার বড় বোনের জন্য একজন গানের ওস্তাদ আসেন, গান শিখান। পরে আমার বড় ৩ বোন, একজন হয়তো বিয়ে হয়ে গেল, পরের জনকে ওস্তাদ যে আমাদের ছিলেনই আর কি। তবলা হারমোনিয়াম বাড়িতেই ছিল, আমাকেও বসানো হয়েছে, গান শিখেছি। আমার গলায় গান আসে না, তাই গানটা আর করতে পারি নাই। ছোটবেলায় নাচ করেছি। ক্লাস 5-6-এই আমি ডিসিশন নিয়েছি যে আমি টিচার হব। এইম ইন লাইফটা তখন থেকেই ঠিক করা ছিল, টিচিং করব, সাথে সাথে অভিনয় করব। আমাদের চোখের সামনে ছিলেন, আমার সামনে ছিলেন ফেরদৌসী মজুমদার। আমি ওনার মতো হতে চেয়েছিলাম। ওনার মতো তো হওয়া এত সহজ না, এটা আমার 5-6 থেকেই ওনার মতোই হচ্ছে। তখন আমরা গ্রুপ থিয়েটার করতাম, মানে 5-6-এ তো আর গ্রুপ থিয়েটার জানতাম না, কিন্তু উনি যে গ্রুপ থিয়েটার করেন ওনাকে খুব ভালোভাবেই জানতাম। শিল্পের পোকাটা তখন থেকেই মাথায় এসেছে। আমরা যদি একজন শিল্পী সরকার অপুকে প্রশ্ন করি যে তিনি শিল্পী না হলে আর কি হতেন, তাহলে এটার উত্তর কেমন হবে? শিল্পী হতাম, ওই যে বললাম, টিচার, শিল্পী। এম ইন লাইফ তো ছোটবেলা থেকেই ঠিক করে রেখে দিয়েছি। আমরা দিদি তোমাকে দেখেছি যে তুমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছো এবং পাশাপাশি তুমি অভিনয়টাকেও সুন্দরভাবে চালিয়ে নিয়ে গেছো। এই দুটোকে ব্যালেন্স করতে তোমার কোনো কষ্ট হয়েছে? না, আমি টিচিং করেছি যখন, বিটিভিতে যখন কাজ করতাম, আমাদের ওই সময় অভিনয়টাকে পেশা হিসেবে নেয়ার কোনো কায়দা ছিল না। অভিনয়টা নেশাই ছিল, কারণ বিটিভিতে মাসে 3 মাসে একটা নাটক করে কেউ এটাকে পেশা হিসাবে নিতে পারতো না। সবারই একটা পেশা ছিল, তাই তো তোমরা শুনেছো নিশ্চয়ই। এখন যেভাবে অভিনয়টাকে পেশা হিসাবে নেওয়া যাচ্ছে, আমরা ওই চর্চাটা করেছিলাম বলে আজকে এটাকে পেশা হিসাবে নেওয়া গেছে। আমরা গ্রুপ থিয়েটার করতাম বিনা পয়সায়, নিজের রিক্সা ভাড়া, নিজের বাস ভাড়া খরচ করে আমরা থিয়েটারে যেতাম প্রতি সন্ধ্যায়। এটা আমাদের নেশা ছিল। আর শুধুমাত্র বিটিভি ছিল, 300 টাকার একটা চেক পেয়েছিলাম জীবনের প্রথম বিটিভিতে কাজ করে। কাজে ওটার কোনো পথ ছিল না, আমাকে অন্য একটা পেশায় যেতেই হতো। তো সেটা ছোটবেলা থেকেই রেডি ছিল, ছোটবেলা থেকেই নিজের মনেই জানতাম যে আমি টিচার হব। অন্য কিছু হওয়ার কোনো চান্সই ছিল না লিমন।
আচ্ছা। এবং পাশাপাশি আমি তখন বিটিভি যখন ছিল তখন পাশাপাশি অভিনয় এবং শিক্ষকতা চালিয়েছি, কিন্তু যখন প্যাকেজ আসলো আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম। 10টা-12টা আমি করতে পারিনি, কারণ আমি শিক্ষকতাকেই পেশা হিসেবে নিয়েছিলাম, অভিনয়টাকে তখন পেশা হিসেবে নিতে চাইনি। এটা নেশাই থাকুক সেটাই চেয়েছি, যে কারণে 17 বছর আমি অভিনয় করিনি, শিক্ষকতা করেছি। দিদি, তুমি দীর্ঘদিন থিয়েটার করেছি, পাশাপাশি হ্যাঁ। তুমি অভিনয় চালিয়ে গেছো। তোমার থিয়েটারের শুরুটা মানে যে যখন বুঝ হবার পরে থিয়েটার করাটা, ওই সময়কার একটু পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিকতা, ওগুলো একটু ডিটেল জানতে চাই। থিয়েটার সময়কালীন, তোমাদের সময়কালীন বাস্তবতা, না, প্রেক্ষাপট। সেটা আমি আমার পারিবারিক প্রেক্ষাপটটা বলেছি, যে আমার পরিবারে একটা হারমোনিয়াম ছিল, গানের টিচার আসতেন সপ্তাহে 2 দিন। কাজে আমাকে এই অঙ্গনে অন্য কাউকে প্রেরণা দিতে হয়নি, আমার পরিবারই আমার প্রেরণা, আমার বড় বোনরা। আর ওই সময় মফস্বল শহরে কচিকাঁচার মেলা, খেলাঘর, নজরুল সেনা, এগুলি খুব মানে আমরা এগুলি করতাম, রিহার্সাল করতাম, স্টেজ প্রোগ্রাম করতাম, প্রভাত ফেরি করতাম 21শে ফেব্রুয়ারিতে, ভোরবেলায় ট্রাকে উঠে কোরাস গান গেয়ে গেয়ে সারা শহর ঘোরাঘুরি। এই এই পরিবেশটা আমাদের ছিল। সেই করতে করতেই ঢাকাতে এসে ইউনিভার্সিটিতে আমি মফস্বলের মেয়ে, আমি ঢাকা শহর দেখেছি ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে এসে। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তারপর থিয়েটারে যাওয়া শুরু করলাম। থিয়েটার ঘর পরিষ্কার করা, বড়দেরকে চা বানিয়ে খাওয়ানো, পিছনের সারিতে বসে বসে রিহার্সাল দেখা, সবই করেছি। এটা তো একটা নেশার মতো। তবে মঞ্চে উঠার আগে আমি বিটিভিতে অভিনয় করেছি, তারপরে আমি মঞ্চ নাটকে কাজ করেছি। আমার প্রথম নাটক আতিকুল হক চৌধুরী তখনকার বিখ্যাত প্রযোজক ছিলেন, সুখের উপমা, যেটা বিচিত্রার জরিপে বছরের সেরা নাটক ছিল। আর আমার প্রথম কো-আর্টিস্ট ডলি জহুর, আফজাল হোসেন। দিদি, এই যে তোমার দীর্ঘদিন থিয়েটার করা ছিল, বা থিয়েটারকে তুমি একদম কাছ থেকে দেখেছো, বা এখন তুমি ভিজুয়াল মিডিয়াতে রেগুলার কাজ করছো, এই দুইটা মাধ্যমের ভেতরে কোন মাধ্যমটা তোমাকে ছুঁয়ে যায়, বা মনে হয় যে ওইটুকু সময় আমার জন্য শান্তিকর ছিল বা আমার ভালো লাগার ছিল? না, কোনোটা থেকে কোনোটা খারাপ না লিমন। আমরা যখন থিয়েটার করেছি তখন বয়স কম ছিল, প্রতিদিন সন্ধ্যায় ওখানে গিয়ে কাজ করতে একরকম মজা পেতাম, বিটিভিতে গিয়ে অন্যরকম একটা ফিলিং, মঞ্চে উঠে অভিনয় করার একরকম। আর থিয়েটারটা তো আমার কাছে নতুন না, কচিকাঁচার মেলায় আমরা নাটক করেছি, যখন ক্লাস 7-এ পড়ি তখন আলেয়া করেছি, ছোটদের সিরাজদৌল্লা, আমরা ছোটরা মানে স্টেজ পারফর্ম, মানে থিয়েটার যেটা বলে মঞ্চ নাটক, সেটা তো আমি মফস্বল থেকেই করেছি। হ্যাঁ, আমাদের সেই সিরাজদৌল্লা দেখার জন্য সারা নেত্রকোনা টাউন হল 3 দিন হাউসফুল। তানপুরাটা এভাবে নিতে পারতাম না, এটা এইভাবে বসিয়ে দেয়া হয়েছিল। মানে আমি এতই ছোট যে তানপুরাটা দিয়ে ঢেকে যেতাম, এটা শুইয়ে দিয়েছিল, এভাবে বাজিয়ে পথহারা পাখি খেতে ফিরে একা গিয়েছি। তো এটার অন্যরকম একটা মজা, যে আমরা সিলেট যেতাম শো করতে, কলকাতা গিয়েছি শো করতে, বগুড়া, চিটাগং, কোথায় না গিয়েছি, সেটা একরকমের ছিল। আবার এখন প্যাকেজ নাটক করতে এসছি আমি, যখন প্যাকেজ নাটক শুরু হয়েছে আমি করিনি, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্যে,
এবং আমার শিক্ষকতা নেশাটা তখনও চাইনি যে আমি পড়াবো, যে কারণে আমি আমার নেশাকে পেশা বানাতে চাইনি। পেশা আমার শিক্ষকতা, নেশা আমার অভিনয়, যে কারণে আমি 17 বছর মিডিয়া থেকে দূরে ছিলাম। এই মুহূর্তে এসে বাচ্চা কাচ্চা বড় হয়েছে, আমি মনে করলাম যে না, অভিনয়টাকে পেশা হিসাবে নেই, এবং নিলাম। আমি যে 17 বছর মিডিয়া ছেড়ে চলে গিয়েছিলাম, একেবারে যাইনি, সুতায় একটু লেগেছিলাম। আমি তখন প্রচুর নাটক লিখেছি, যেটা ঘরে বসে করা যায়, ঘরের বাইরে যেতে হয় না, সেই কাজটা আমি করেছি। দিদি তোমার মানে লেখার হাত খুব ভালো। আমি যতটুকু তোমার লেখার সাথে আমার সংযোগ আছে, বা আমি তোমার যত পোস্ট করেছি বা লেখা সম্বন্ধে যতটুকু বিভিন্ন সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে শুনেছি, যারা তোমার লেখা নাটকে অভিনয় করেছেন, তারা তোমার লেখা নিয়ে খুব প্রশংসা করে। তো এখন লেখাটা কমে গেল কেন, বা লেখাটা কেন আগের মতো ওইভাবে পাওয়া যাচ্ছে না? এটা কি শুধু অভিনয় ব্যস্ততা, নাকি আরো কোনো আনুষঙ্গিক বিষয় আছে? না না, আমি আসলে ফরমাইশি লেখক, আমি আসলে বাইবর্ন লেখক না। প্রয়োজনে লিখেছি। এখন কেউ আমার কাছে একটা নাটক চেয়েছে, আমি লিখে দিয়েছি, কিন্তু ওই যদি কারো না, মানে আসলে লেখক হতে গেলে প্রতিদিন 1 ঘন্টা করে 2 ঘন্টা করে যা খুশি তাই লিখতে হবে, সেটা আমি করিনি। ওরকম লেখক আমি, মানে বাইবর্ন লেখক না। আমার প্রয়োজন হয়েছে, গল্প মাথায় এসেছে, আর শুরুটা হয়েছিল নরেশ ভূঁইয়া প্রতিদিন গল্প শোনাতেন, লিখতেন না। তার গল্পটা নিয়ে আমি নাটকটা লিখে ফেললাম, এই আমি লেখক হয়ে গেলাম। তো এরকম লেখকরা তো দীর্ঘদিন টিকে থাকে না, তাই আমি থাকি নাই। নরেশ ভূঁইয়ার নাটক দরকার, স্ক্রিপ্ট পাচ্ছে না, আমি একটা লিখে দিলাম। কাজেই আমি খুব গর্ব করে বলতে পারি না আমি লেখক। আমি আসলে লেখক না। আমার কাছে কেউ চাইলে আমি লিখে দেই, নেশার লেখক না, পেশার লেখক। একটা উপন্যাস লিখেছি, কিন্তু আর ছাপতে দিচ্ছি না, তবে লিখবো। আমার মনে হয় দিদি, লেখাটা কন্টিনিউ করা উচিত, অন্তত বাণিজ্যিক জায়গা থেকে না হলেও মনের ক্ষুধা মেটায়, বা একজন শিল্পী সরকার উপর লেখার হাত কত ভালো, এটা সাধারণ পাঠকের কাছ পর্যন্ত যাওয়া উচিত। সেটার জন্য উপন্যাস হতে পারে, গল্প হতে পারে। লিমন, আমার লেখার হাত খুব ভালো না। যারা বলে ওরা আমাকে পছন্দ করে তাই বলে, আমি নিজে মনে করি না আমার লেখার হাত ভালো। না না দিদি, এটা হতে পারে, তুমি বিনয়ের জায়গা থেকে বলছো, বাট আমি একদম দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, একদম আমাদের সদালাপী, আমাদের প্রিয় অভিনেত্রী শিল্পী সরকার অপু অত্যন্ত গুণী লেখকও বটে, কারণ তার লেখার হাত অত্যন্ত ভালো। তোমার শব্দ ভান্ডার ভালো, যার শব্দ ভান্ডার ভালো আর আবেগটাকে বা হৃদয় ধারণ করে রাখে, তাদের লেখার সংযোগটা খুব সুন্দর হয়। তো এই ব্যাপারটা তোমার ভিতর আছে দিদি। ওই তো বললাম যে আমি তো বাইবর্ন লেখক না, জন্মগত ভাবে কারো কারো এই গুণটা প্রচুর থাকে যে ওকে লিখতেই হবে, না লিখলে হবে না। আসলে আমি সেটা না। হ্যাঁ, আমি পড়াশোনা করতাম খুব, গল্পের বই পড়তে খুব পছন্দ করতাম, লিখতে চাইলে লিখতে পারবো, বাট ওই নেশাটা নাই আমার। কিন্তু অভিনয়টা আমার নেশায় আছে, এটা আমার নেশা, আমি অভিনয় করতে ভালোবাসি। ক্লাস 5-এ আমি স্পার্টাকাস বিষয়ের জটিলতায় অ্যাক্টিং করেছিলাম, এবং আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মাইকে, ওই ঘরের ভিতর বসে থেকে মাইক দিয়ে আমাদের পাড়ায় সরস্বতী পূজার সময় একটা সম্রাট আওরঙ্গজেব নাটকটা হয়েছিল, তখন আমি বোধহয় নাদিরার ভূমিকায় অভিনয় করেছিলাম মাইকে। তো অভিনয়টা আমার নেশা।
অভিনয় নিয়ে যখন কথাই হলো দিদি, তুমি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা ধারাবাহিক এইসব দিন রাত্রি, এই ধারাবাহিকে তুমি অভিনয় করেছো। এইটার সিলেকশনটা কিভাবে হয়েছিল, এই ক্যারেক্টারটা কিভাবে শুরু হয়েছিল, এত দর্শকপ্রিয়তা কি কেন পেয়েছিল, কি কারণে তুমি এত দর্শকপ্রিয় একটা চরিত্র হয়েছিলে? যতদূর আমার মনে পড়ে, আমার মার কাছ থেকে শুনেছিলাম চরিত্রটার নাম ছিল শুধু শাহানা, যদি ভুল না করে থাকি। তো এইটা কিভাবে, মানে এইটার একটু প্রেক্ষাপটটা যদি একটু বলো দিদি। আসলে মুস্তাফিজ ভাই আমাকে ডেকেছেন শাহানা ক্যারেক্টার করার জন্য। মুস্তাফিজুর রহমান প্রযোজক, বিটিভির। তখন এর আগে আমি 4টা 1 ঘন্টার নাটকে অভিনয় করেছি বিটিভিতে। জিয়া আনসারি, আতিকুল হক চৌধুরী, আর 2জন কোথায় নওয়াজিস ভাই, এরকম 4টা। তো ওখান থেকেই নাটক দেখে আমাকে মুস্তাফিজ ভাই সিলেক্ট করেছেন। গেলাম, শুরু হলো। আর হুমায়ুন আহমেদের লেখার তো এটা কি বলবো, মানুষের ভালো লাগার বিষয়। উনি তো মানুষকে টানতে পারেন না। ভালো নাটক এবং মেকিংটা মুস্তাফিজ ভাইয়ের দুর্দান্ত ভালো ছিল। আর ওই সময়ে লিমন আর তো কিছু ছিল না। মানুষ সপ্তাহের একটা নাটকের জন্য অপেক্ষা করে থাকতো, একটা ধারাবাহিকের জন্য অপেক্ষা করে থাকতো। ওই সময় তোমার মফস্বলে উঠানগুলি ভরে যেত। যার বাড়িতে টেলিভিশন থাকতো তার বাড়িতে সন্ধ্যার সময় মানুষ পাটি নিয়ে চলে আসতো, মোড়া নিয়ে চলে আসতো। আর এইসব দিন রাত্রি দেখার জন্য আমি দেখেছি মফস্বল শহরের দোকানপাট বন্ধ হয়ে যেত। আজকে এইসব দিন রাত্রি আছে। কাজেই এটা তো জনপ্রিয়তার মানে মানুষের কাছে টিভি নাটকই জনপ্রিয় ছিল। ওই সময় কলকাতার মানুষজন আমাদের বাংলাদেশ দেখতো। আমাকে এখনো অনেকে শাহানা বলে, মানে ওই সময়ের দর্শকরা। আবার আমার আরেকটা নাটক ছিল আনোয়ারা, গ্রামের মানুষ আমাকে আনোয়ারা বলেছিলেন। আপনি আনোয়ারা না? আমি দুইটা চরিত্রের মধ্যে আমাকে হারিয়েছি, এইসব দিন রাত্রি শাহানা আর আনোয়ারার আনোয়ারা। একটু বয়োজ্যেষ্ঠ দর্শক যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, আমাদের প্রিয় শিল্পী সরকার উপদিকে দেখছেন, আমার মনে হয় তারা নস্টালজিয়ায় ভুগবেন, বা তারা তাদের সেই পুরনো দেখার স্মৃতি থেকে অস্থির হবেন, ব্যাকুলতায় ভুগবেন যে তাদের সেই প্রিয় অভিনেত্রী পুরনো স্মৃতিচারণ করছেন। হ্যাঁ, ওটা আমি আমার মার কাছ থেকে শুনেছি দিদি। এটা শুধুমাত্র এই জন্য নয় যে একটাই চ্যানেল ছিল এবং মানুষ দেখতে বাধ্য, যে এটাই দেখতে হবে এই জন্য যে মানুষ বাধ্য ছিল, ব্যাপারটা তাও না। গল্পের গাঁথনি, অভিনয় এত সাবলীল ছিল। যেমন এখনো কিন্তু দিদি ইউটিউবে কিছু ছোট ছোট ফুটেজ ঘুরে বেড়ায়, তো সেই অভিনয় ওখানে যে এত সাবলীল, এত সহজাত অভিনয় দেখি কিন্তু মনে হয় না যে অভিনয় হচ্ছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। ওই সময়টা এত ন্যাচারাল অ্যাক্টিং বা অ্যাক্টিং প্যাটার্নটা তো আমরা একরকম দেখতাম, সেই জায়গা থেকে একটু আলাদাই ছিল তোমার অ্যাক্টিং, অনেক বেশি সহজাত। আমি সেটা বলছি। আচ্ছা আচ্ছা, অ্যাক্টিংটা আসলে আমাদের দেশে অ্যাক্টিংটা বোধহয় সবচাইতে সোজা জিনিস। মানুষ ভাবে যে দাঁড়িয়ে গেলেই হয়ে যাবে লিমন, সেটা তুমিও জানো আমিও জানি। দাঁড়িয়ে গেলেই হয়ে যায় না, যায় না। যারা ভাবে, আমি ফিল করি ভাবে। তো তুমি যতটা ভালো অভিনয় করো, তুমি যখন আমার সাথে অভিনয় করো, আমি বুঝি যে কোয়ার্টিস্ট ভালো হলে নিজের অভিনয়টা কত ভালো হয়, তাই না? আমাদের দেশে সবকিছু কঠিন, শুধু কিছু সংখ্যক মানুষ ভাবে অভিনয়টা খুবই সহজ। আসলে আমরা যারা করি বা চেষ্টা করি অভিনয় করতে, তারা জানি যে অভিনয়টা কত
কঠিন, একদম তাই, জি জি। তখন কষ্ট হয়। আসলে দিদি, অভিনয় নিয়েই যখন কথা হচ্ছে, অভিনয় একটু ডিটেইলিং নিয়ে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। তুমি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী। তোমার প্রতিটা চরিত্র কম বেশি আলাদা হয়, এই চরিত্রায়নগুলোকে আলাদা করো কিভাবে, বা অভিনয়ের প্রস্তুতিমূলক তুমি কি কি কাজ করো, কি কি জিনিস ভাবো? আসলে লিমন, আমরা তো খুব একটা একাডেমিক শিক্ষা আমাদের নেই। ধরো, আমি নাট্যতত্ত্ব পড়িনি, আমি থিওরি জানি না, আমার অভিনয়টা হাতুড়ে বলা যায়, তাই না? গ্রুপ থিয়েটার করেছি, একটা চরিত্রে সুযোগ পেয়েছি, অবজারভেশনটা বড়। আমি থিওরি জানি না, আমি হাতুড়ে অভিনেত্রী। আমি দেখি, মনে করো আমি ঝাড়ুদারের পাঠ করব। রবিউল শিকদার একজন ডিরেক্টর আছেন আমাদের, ওর একটা নাটকে আমি মিউনিসিপ্যালিটির ঝাড়ুদার নি। হ্যাঁ, তখন আমি ওই রাত্রেবেলা আমি বেরিয়েছি বেলি রোডে, ওই যে ঝাড়ু দিচ্ছে মহিলা, কিভাবে দিচ্ছে, তার ম্যানারিজমটা কি, সে কি কি করছে, ঝাড়ু দেওয়ার পরে ময়লাগুলি কিভাবে তুলছে, আমি 3 দিন গেছি এটা দেখার জন্য। তাকে দেখেছি, এক সময় মহিলা বুঝে গেছে, বলে কি দেখেন, আমি কেমনে ঝাড়ু দিয়ে দেখতেছেন? তো আমি যে কোনো একটা ক্যারেক্টার যখন পাই, সেই রকম একটা মানুষকে একটু দেখতে চাই, বা নতুন নতুন চরিত্র আমার চোখের সামনে আমি খুব খেয়াল করি, এবং বেশি মানুষের দিকে তাকিয়ে থাকি বলে আমি কিন্তু আমার বড় ছেলের কাছে বকাও খেয়েছি, মা এভাবে দেখতে নাই, মানুষের দিকে এভাবে তাকাতে নাই, এরকম বকাও খেয়েছি। তো ওই যে দেখার একটা ব্যাপার, যে ওরা কিভাবে বসে, কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, তো আমি এটা আর কি খেয়াল করি সব সময়। তা আমার ওই ক্যারেক্টার যখন আমি করতে যাই, আমি একটু খেয়াল করি এবং তৈরি করি, ড্রেস আপটা খেয়াল করি, যে ওরা কিভাবে জামা পরে, বা ওদের শাড়ির প্যাটার্ন কি হয়, এই মানে আমি বলবো অবজারভেশন। জি জি। এই জন্য দিদি তোমার কাছ থেকে আমরা বিভিন্ন শেডের ক্যারেক্টার পেয়েছি, ডিফারেন্ট শেড আমরা দেখতে পাই তোমার ক্যারেক্টার গুলোতে, এবং প্রায়ই দেখা যায় তুমি কিছু চ্যালেঞ্জিং ক্যারেক্টার, যে ক্যারেক্টার গুলো হয়তো আমরা এখনকার যে যাদের বয়স কম, একদম যুবতী বা তরুণী অনেক অভিনেত্রীকেও এত সাহস করতে দেখি না এমন কিছু চরিত্র করতে, এবং তুমি এমন এমন ক্যারেক্টার করছো যার জন্য তোমাকে অনেক প্রাকৃতিক বিপর্যয়মূলক এলাকাতেও যেতে হয়, অনেক দূরেও যেতে হয়, যেটা সাধারণত অনেকে বা এই এজের কেউ সাহস করতে চায় না। তুমি অনেক চ্যালেঞ্জ নিতে চাও, এই চ্যালেঞ্জ নেওয়ার টেন্ডেন্সিটার পেছনে একটু মানে এই ক্ষুধাটা কি, কেন আমার জানতে ইচ্ছা করে। ওই তো, যেহেতু নেশা, তোমাকে আগেই বলেছি যে অভিনয়টা আমার ভালো লাগার জায়গা, যে কারণে যখন প্যাকেজ নাটক শুরু হয়েছিল আমি শুধুমাত্র 4টা নাটকে অভিনয় করেছিলাম। আমি আমার শিক্ষকতা ছাড়তে চাই নাই, যে এটা আমার নেশাই থাকুক, আমি নেশাটাকে পেশা বানাবো না। তো আমি 17 বছর শিক্ষকতা করেছি, তারপরে আমি নেশাটাকে এখন পেশা বানিয়েছি। আবার আমি ওই চরিত্রগুলিকে কি বলবো, মানে করতে চাই আর কি। যেমন কুয়াকাটা গিয়ে অনেক কষ্ট করে একটা নাটক করেছি, জলপুত্র। সেই আমরা যেখানে হোটেলে থাকতাম সেখান থেকেও ভ্যানে করে অনেক দূর যেতে হতো, হ্যাঁ, এবং কাঁচা রাস্তা, ওরে ঝাঁকুনি। তো ওই ঝাঁকুনি থেকে বাঁচার জন্য কায়দাও একটা বের করেছিলাম, ভ্যানের সামনে একজন বসা,
পিছনে একজন বসা, দুইজন দুই দিকে মুখ করা। তো কায়দা বের করলাম, দুইজন যদি পিঠ ঠেকিয়ে রাখে ঝাঁকুনি কম লাগে। কমপ্লেন তো করা যাবে না, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে একটু ভিন্ন জায়গায়। ভালোও লেগেছিল খুব, আর আমার ভালো লাগে একটু বেড়াতে টেড়াতেও ভালো লাগে। কাজেই দূরে যাব না কেন, জায়গাটা দেখা হলো, ওই ওই মানুষগুলাকে দেখা হলো। যেমন আমি মানুষের সাথে মিশতে পারি, মনে করো ছেলেপাড়ার জেলেদের বউয়ের কাছে যাওয়া, ওদের সাথে গল্প করে ওদের সাথে মিশে যাওয়া, এই মিশে যাওয়াটার মধ্যে ওদের ম্যানারিজম গুলা দেখা, ওরা কি করে, ওরা তরকারিটা কিভাবে বেড়ে দিচ্ছে, কিভাবে বসছে, ওই যে মানে ওগুলা আমার ভালো লাগে। বিভিন্ন রকমের মানুষের সাথে মেশা, ওদের সাথে খাওয়া। আমি মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যাই দিদি, যে তোমার এত চমৎকার, এত ডিটেইল করা, খুব ভালো লাগে আমার নিজেরই। এই জন্য দেখবা তোমার সাথে যখনই শুটিং করে দিদি, বকর বকর করে মাথা ধরিয়ে দিই তোমার, যে দিদি বলো না, গল্প বলো। তুমি হয়তো আমাকে স্নেহ করে কিছু বলো না, বকো না, বাট তুমি অনেক সুন্দর করে বলো। তো আমি দর্শককে ওই ডিটেইল গুলো জানানোর জন্যই আজকে এই আড্ডার ব্যবস্থাটা করেছি। দর্শক অনেক সময় জানে না যে আমাদের অভিনেত্রীরা কত আজব সিচুয়েশনে পড়েন, কত অদ্ভুত সিচুয়েশনে পড়েন, তাদের যে জার্নি গুলো কত চমৎকার হয়। মানে আমি জার্নি বলতে বোঝাচ্ছি না যে ঢাকা টু কক্সবাজার বা কক্সবাজার টু আমি বলছি যে এই যে তাদের মানসিক জার্নি, তাদের যে একটা মানে একটা পথ পরিক্রমা যায়, এই জার্নিটা অনেক মজার। আমি সেটা দর্শকদের জানানোর চেষ্টা করছি ডিটেইলি। সেটা তো ওই একটাই কথা লিমন, নেশা। আমাদের সুবিধাটা হয়েছে যে আমরা এটাকে পেশা হিসেবে নিয়ে নেশার কাজটা করছি, তাহলে কেন মনোযোগটা দিব না? তাই না? আমি আমার ভালো লাগার কাজটা করছি, তো ওটা থেকে আমি টাকাও পাচ্ছি, শ্রমটা আমি কেন দিব না? আমার সততা তো থাকতে হবে, যে আমি যে কাজটা করছি সেই কাজটার প্রতি আমার শতভাগ সততা যদি না থাকে, কাজটা তো ভালো হবে না। তো আমরা অনেকেই ভাবি যে কাজটা ডিরেক্টরের না, এত মানে কাজটা ডিরেক্ট না, কাজটা তো আমারও। অবশ্যই আমার কাজ, অবশ্যই ডিরেক্টরের দায়টা। আমার অ্যাক্টিং, আমার অভিনয়টা করা, এটা তো আমার দায়িত্ব। এটা তো ডিরেক্টর, আমি করতে না পারলে ডিরেক্টরের মন খারাপ হবে। হ্যাঁ, বাট আমারও তো করতে হবে। আমাকে তো একটা মানুষ বলবে যে যা পারো না তা করতে আসো কেন? দায়টা তো আমারও। হ্যাঁ, আমি তোমাকে স্নেহ করি বলে বকি না, তা কিন্তু না লিমন। আমি বিশ্বাস করি, আমি সেদিন পার্থিব পড়ছিলাম, পার্থিব এর আগেও পড়েছি, তখন বয়স কম ছিল, ওইভাবে আমার মাথায় জিনিসটা হয়তো আমি তখন খেয়াল করি নাই। এবার একটা জিনিস খেয়াল করলাম, মানুষ যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, গালাগাল করে, এটা ওটা ওয়ান কাইন্ড অফ পলিউশন। আমরা পৃথিবী পলিউটেড করছি বলে আন্দোলন করছি, পৃথিবীকে বাঁচাতে হলে এই করা যাবে না, সেই করা যাবে না, মিলের বর্জ্য, কলকারখানার বর্জ্য নদীতে ফেলানো যাবে না, নদী দূষণ হয়ে যাচ্ছে। আমরা এই আন্দোলনটা কেউ করছি না যে মানুষ যে পলিউটেড হয়ে যাচ্ছে, মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, মানুষ মানুষকে গালাগাল করছে, এটা যে এক ধরনের পলিউশন। আমরা যে সমাজে এটার যে কত বড় একটা প্রভাব পড়ছে, আমরা কেউ এই কথা বলছি না। আমরা পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা আন্দোলনটা শুরু করেছি, কিন্তু সমাজকে বাঁচানোর জন্যও তো এই আন্দোলনটা আমাদের করতে হবে, যে না, খারাপ ব্যবহার করা যাবে না। চমৎকার একটা মেসেজ পেলাম তোমার কাছে আমার এই ভিডিও থ্রুতে। আমার যারা দর্শকরা দেখলেন
অসাধারণ একটা মেসেজ আমরা দিদির কাছ থেকে পেলাম। দুর্দান্ত। এইভাবে আমরা আমরা ভাবি না, আমরা আলাদা করে আসলে ভাবি না। আমরা হয়তো সহজেই আমাদের যে মানসিক যে ইয়ে নষ্ট করে ফেলি, বা আমাদের ধৈর্যটাকে আমরা, আমাদের ধৈর্য যে ক্ষমতা আছে সেটা আমরা ভুলে যাই। আমরা আসলে নতুন করে কেন, যেহেতু পৃথিবী নতুন করে সাজাতে চাইছি, সবকিছু করে নতুন করে ভাবছি, এটা একটা বিষয় দিদি। আচ্ছা দিদি, আমরা এই যেহেতু অভিনয় রিলেটেড কথাবার্তা বলছিলাম, সেখানে একটা জিনিস দেখা যায়, তোমার দীর্ঘদিনের পথ পরিক্রমা, এই পথটায় তুমি দীর্ঘদিন ধরে আছো। বা আমিও কাছ থেকে অনেকদিন দেখেছি, সেটা হচ্ছে দিদি, আমরা এখানে দেখি নতুন ছেলেমেয়েরা আসে কিন্তু টিকছে না। মানে বিভিন্ন মাধ্যম থেকে আসছে, টিকটক, ভিগো, লাইকি, বা কেউ কেউ ইউটিউব থেকে আসছে, বা বিভিন্ন মাধ্যম থেকে আসছে, টিকছে না। এর পেছনের কি কারণ তোমার মনে হয়, বা এর তাদের জন্য তোমার কোনো সুপরামর্শ দেওয়ার আছে কিনা, যে তোমরা কিভাবে টিকতে পারবে? না, আমি বলবো যারা টিকছে না তারা তার এই কাজটাতে সৎ না। আসছে হচ্ছে যে মানুষ রাতারাতি স্টার হয়ে যাওয়ার জন্য আসছে, যে ফেস দেখালেই তো এই করতে পারি সেই করতে পারি। কিন্তু ওই যে বললাম যে নেশা নাই, নেশা থাকতে হবে, 100% সততা থাকতে হবে তার। সে যদি এটাকে পেশা হিসাবে নিতে চায় তাহলে তাকে সৎ হতে হবে, টাইম থাকতে হবে, দরদ থাকতে হবে কাজটার প্রতি। মানে এটাকে কি বলবো লিমন, আমি তোমাকে বুঝাতে পারবো না। আমি আমারটা বুঝি যে তোমার যে কাজটা তুমি করতে আসছো সেটা সততার সাথে করো, দায়িত্ব নিয়ে করো, কাজটা তোমার ভেবে করো। যারাই, কেউ যে ঠিকছে না তা তো না, তুমি লিমন তো ঠিক আছো, এমন অনেকেই ঠিক আছে। কাজেই সততা থাকলে, কাজটার প্রতি দরদ থাকলে, দায়িত্ব থাকলে তারা তো ঠিকছে লিমন। সবাই যে ঠিকছে না তা তো না। যার সততা নেই, দায়িত্ব নেই, আসছে, তারাই ঠিকছে না। ভালোবাসা নেই, তারাই ঠিকছে না। তুমি মনে করো, আমি এখন দেখি এখনকার মেয়েরা অনেক ভালো অভিনয় করে, কিন্তু একটা জিনিস আমি খুব অবাক হই, মনে করো গ্রামের নাটক আর শহরের নাটক, আমি অনেক মেয়েরই দেখি গ্রামের নাটকের গেটআপের চিন্তা করে না, ঠিক তাকে আমি শহরের নাটকে শহরের ড্রেস পরা পাই, গ্রামের নাটকে গ্রামের সালোয়ার কামিজে পাই, বাট মুখের মধ্যে কোনো চেঞ্জ নাই। ওই যে সুন্দর হতে হবে তাকে, ভুরুটা সুন্দর করতে হবে, ঠোঁটটা আঁকতে হবে, কাজলটা সুন্দর করে দিতে হবে, এগুলি সব এক থাকে। তখন আমি খুব অবাক হই যে মুখটা কিন্তু ঠিকঠাক এক, তাকে সুন্দর লাগতে হবে। অথচ একটা গ্রামের নাটকে যদি মেয়েটা বুড়োটা একটু মোটা করে, মানে একটা গেটআপ যদি নেয়, অভিনয় কিন্তু গেটআপে আমি মনে করি অর্ধেক চলে যায়। গেটআপ তোমাকে অর্ধেক টেনে নিবে, আগায় নিবে তোমাকে। তা আমি দেখি অনেককে, যে ওকে দেখলাম উত্তরায় বড় লোকের মেয়ে, ওকে দেখলাম মোবাইলে গরিবের মেয়ে, মুখের মিক্সড, তোর তো সততা নাই। ও শুধু চাইছে নিজেকে সুন্দর দেখাতে, চরিত্রের সাথে যে মিশে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই সে নেই। আছে, যারা আছে তারা টিকে যাচ্ছে, যারা এগুলি চর্চা করছে তারা টিকে যাচ্ছে। আর যাদের শুধুই সৌন্দর্য নেশা,
তো অভিনয় করার দরকার নাই তো, অভিনয় তো অন্য জিনিস, চরিত্রের সাথে মিশে যাওয়াটা এটা তো থাকতে হবে। দিদি, আমরা তোমাকে অনেক চমৎকার কিছু সিনেমায় অভিনয় করতে দেখেছি। তোমাকে ভালো ভালো মানে স্মরণীয় কিছু সিনেমার অংশ হতে দেখেছি। এই সিনেমার শুরুটা তোমার কিভাবে হয়েছে? যখন ধরো আমরা বিটিভিতে নায়িকা, আমাকে মানুষে সুন্দর সুন্দর বলে, তখন যে চলচ্চিত্রে অভিনয়ের ডাক পাইনি তা না, বাট তখনকার যে ছবি ওটা আমার করতে ইচ্ছে হয়নি। ওই সময়ের ওই ছবিগুলিতে আমার কাজ করতে ইচ্ছে হয়নি, আমি করিনি। কাজ যে পাইনি তা না, করে পেয়েছি। তো ওই গল্প, ধরো বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ছবি আমার করতে ইচ্ছে হয়নি, সেখানে বাস্তবতা কম। তো ওই সময়ে আমি ছবি করিনি, ইচ্ছে করেই করিনি। তো কিছুদিন পরে আমি নিরন্তর নামে একটা ছবি করেছি আবু সাইদের। এটাই বোধহয় আমার প্রথম চলচ্চিত্র। হ্যাঁ, ওইটাই বোধহয় আমার প্রথম চলচ্চিত্র। আমি এই সময়ে এসে কয়েকটা ছবি করেছি। যে কটাই করেছো রিমার্কেবল অ্যাক্টিং এবং খুব পরিণীত অভিনয়, কোথাও বাগাড়ম্ব নেই, কোথাও বাড়তি কিছু নেই, দেখে ভালো লাগে। মনে হচ্ছে যে হ্যাঁ, জীবন ঘনিষ্ঠ ছবি, মানে যেটা তোমার চয়েস ছিল, তুমি তোমার চয়েসের বাইরে যাও, এটার জন্যই ভালো লাগে ছবি। যেগুলো আমাদের সাধারণ মধ্যবিত্ত দর্শক যারা আমাদের টেস্টের সাথে এই ধরনের ছবিগুলো যায়, সে এই ছবিগুলো আমার ভালো লাগার কাতারে আছে। তো দিদি, তোমার প্রিয় কিছু সিনেমার নাম শুনতে চাই, দেশি ভিনদেশি। এই তো মেরে ফেলেছে আমাকে, আমার যে নাম মনে থাকে না। আমি সিনেমার কথা বলতে বিদেশি সিনেমা খুব একটা দেখি নাই। সানফ্লাওয়ার দেখেছি, টাইটানিক দেখেছি, দ্য পিয়ানিস্ট দেখেছি, দ্য গডফাদার দেখেছি, ফরেস্ট গাম্প দেখেছি, তারপর কি ক্যাচ মি নট দেখেছি এবং এগুলি ভালো লেগেছে। আমির খানের তারে জামিন পর দেখেছি, সঞ্জু দেখেছি, ভালো লেগেছে। পরিণীতা দেখেছি, ভালো লেগেছে। তারপর তোমার অপর্ণা সেনের মুভি দেখেছি। ভালো লাগার ছবিগুলোই তো দেখেছি। বাংলা ভাষার কিছু প্রিয় ছবি যদি বলো তোমার, যে এই ছবিগুলো আমার ছবি নিরন্তর আমার ভালো লাগার ছবি। নিরন্তর সবারই ভালো লাগার ছবি। স্বপ্নজাল আমার ভালো লাগার ছবি। তারপর কি বলবো বলো? ঠিক আছে দিদি, তাহলে আমরা অন্য প্রশ্নে যাই। সেটা হচ্ছে যে তোমার কাঠবিড়ালি আমার ভালো লাগার ছবি। বাহ, নিয়ামত মুক্তার সিনেমা খুবই ভালো একটা সিনেমা। ওর আরেকটা ছবি করেছি আমি, যা ভালো হয়েছে লিমন। বাহ, এই যে খুব সম্প্রতি শুটিং শেষ হলো, সম্ভবত ডাবিং করে এসেছি। ছবি দেখেছি ফেসবুকে, খুবই শুনলাম, বেশ কয়েকজনের কাছে থেকে শুনেছি এটার কাজ নাকি খুব ভালো হয়েছে। এটার নাম খুব কি? ভালো হয়েছে, রক্তজবা। রক্তজবা। এখন এই অনুষ্ঠানটা যারা দেখছে, আজকে দর্শকদের জন্য রক্তজবা দেখার একটা আগ্রহ তুমি তৈরি করে দাও, বা কিছু একটা বলো যেটাতে এই মানুষজন এই রক্তজবাটা দেখতে যাবে। হ্যাঁ, অবশ্যই বলবো। রক্তজবা খুব ভালো হবে, ছবিটা দেখবেন আপনারা। তো মুক্তার মধ্যে আমি যেটা দেখেছি, ওর লোকেশন, চোখটা, মানে ওর চোখ দিয়ে যে লোকেশন দেখাটা, কাঠবিড়ালি যারা দেখেছেন তারা খেয়াল করেছেন, দুর্দান্ত লোকেশনে ও কাজ করেছে। রক্তজবাটা গ্রাম, কাঠবিড়ালিটা গ্রাম ছিল,
রক্তজবাটা গ্রাম থেকে একটু মফস্বলে এসছে, তো ওখানেও ওর লোকেশন চয়েসটা ভীষণ ভালো। এটা ওকে আমি বলেছি যে মুক্তা, তোমার এই গুণটা কিন্তু খুব বেশি, তোমার চোখটা ভীষণ ভালো, ক্রান্তিটা না তা না হলে হবে কি করে। ফ্রেমগুলো অনেক আর্টিস্টিক, মানে কাঠবিড়ালি হ্যাঁ, দেখার হ্যাঁ, পর থেকে বলতে পারি ফ্রেমগুলো খুবই আর্টিস্টিক, ল্যান্ডস্কেপে চমৎকার কিছু ফ্রেম ধরে, দেখে শান্তি লাগে। দিদি, বাংলাদেশে তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে কে আছে, বা কাদের তুমি পছন্দ করো? এখন এটা শুরু থেকে বলতে হয়। প্লিজ। আসাদুজ্জামান নূর, সারা জাকের, ফেরদৌসী মজুমদার, রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি, সুবর্ণা মুস্তফা, তাদের ফ্যান ছিলাম। তাদেরকে কাছে পেয়েছি। তারপরে আসো ভালো অভিনেত্রী, প্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মোমো, তারপর আমাদের উর্মিলা, আমাদের অপর্ণা, এরা সবাই ভালো অভিনয় করে। তারিন ভালো অভিনেত্রী, কি সুন্দর অভিনয় করে। আমাদের অপি তো আমার খুব কাছের। ও যখন শাড়ি পরতে জানতো না, তখন আমার লেখা নাটকে ওকে আমি মনে হচ্ছিল যে পাঠশালার মধ্যে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। মাহফুজ, আহমেদ রুবেল, তৌকির, মিলন আমার নাটকে, আমার লেখা নাটকে কাজ করেছে। এরা সবাই প্রিয়। এখন অপূর্ব, নিশো, মোশাররফ করিম, সবাই তো প্রিয়। মেজাবিন, সাবিলা, ও দুর্দান্ত অভিনয় করে, মেয়েটা ভীষণ সুন্দর অভিনয় করে। দিদি, ওটিটি এখন যে একটা প্ল্যাটফর্ম এসেছে, নতুন যে মাধ্যম, নতুন যে একটা পন্থায় চিত্র প্রকাশ হচ্ছে, এটাকে তুমি কিভাবে দেখো? ওটিটি প্ল্যাটফর্মটাকে, যেটা অনেকে বলছে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, অনেকে আবার এটাকে বিরূপ চোখেও দেখছে, এটা নিয়ে অনেক সমালোচনাও করছে। তো পক্ষ বিপক্ষ দ্বিপক্ষ অনেক পক্ষই তৈরি হচ্ছে। কি আমাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, নাকি ওটিটি কোনো বিড়ম্বনারও সৃষ্টি করতে পারে, বা ওটিটির জন্য কোনো কিছু তুমি চাও যে কোনো একটা রেস্ট্রিকশন থাকুক, বা একদম ছাড়াই থাকুক? কিভাবে তুমি দেখতে চাইছো সিনিয়র হিসেবে? তুমি যেভাবে বলেছো, আসলে লিমন, সভ্যতা আমাদেরকে দ্রব্য দেয়, তাই তো? আর সংস্কৃতি হলো ওইটার ব্যবহার। মনে করো যে এক সময় পাখাও বানাতে জানতো না মানুষ, তখনকার সংস্কৃতিটা ছিল গরম লাগলে মানুষ গাছের নিচে গিয়ে বসতো বাতাসের জন্য। সভ্যতা তোমাকে পাখা হাতে তুলে দিয়েছে, তোমার সংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে। তুমি এভাবে বাতাসের জন্য বাতাস খাচ্ছ। আবারও সভ্যতা তোমাকে সিলিং ফ্যান দিয়েছে, তোমার সংস্কৃতি বদলে গেছে। এখন তুমি হেঁটে গিয়ে সুইচটা অন করছো বাতাস খাওয়ার জন্য। সংস্কৃতির সাথে সভ্যতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সভ্যতা তোমাকে কিছু একটা দেবে, তুমি এটা ব্যবহার করবে, এবং ব্যবহারের স্টাইলটা যে বদলাবে, তোমার সাথে সাথে সংস্কৃতিটা বদল হয়ে গেল। প্রযুক্তি তোমাকে নতুন জিনিস দিবে, তুমি এগুলিতে অভ্যস্ত হবে, তোমার সংস্কৃতি বদলাবে। তুমি চাইলেও ওটিটি প্ল্যাটফর্মকে চালাতে পারবে না, এটা আসবে। আগে রেডিও ছিল, তুমি দেখতে পেতে না। প্রযুক্তি তোমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে, তুমি দেখতে পাও। আগে রেডিওতে এভাবে কান পেতে নাটক শুনতাম আমরা, শাওলি মিত্রের নাটক। এখনো সেই শাওলি মিত্রের সংলাপ ভুলি না, হয় আমাকে আচ্ছন্ন করেছে, এখনো তার সংলাপটা ভুলি নাই। এভাবে শুনতাম রেডিও নাটক। এটাই ছিল
তখনকার সংস্কৃতি। তারপর টেলিভিশন আসলো, আমরা দেখা শুরু করলাম। কিছুদিন পরে অনেক অনেক চ্যানেল আসলো, আমরা চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকলাম। আমাদের সংস্কৃতি বদলালো। ওটিটি এসেছে, প্রযুক্তি তোমাকে ওটিটি প্ল্যাটফর্ম দিয়েছে, মানুষের হাতে হাতে মোবাইল তুলে দিয়েছে। তুমি চাইলেও ওকে বয়কট করতে পারবে না, ওকে তোমার গ্রহণ করতেই হবে। আমি বুঝাইতে পারছি লিমন? আমি একদম পরিষ্কার দিদি। পরিষ্কার, তোমাকে গ্রহণ করতেই হবে। আর আমি এটা বলবো, মনে করো উপন্যাস, টিভি এবং সিনেমা হল, তিনটার বৈশিষ্ট্য ভিন্ন কেন হবে? উপন্যাস তুমি একা একা পড়ো, তোমার কোনো পার্টনার নেই, ওখানে অনেক কিছু লিখে দেওয়া যায়, এটার সাথে তুমি একা। টিভিটা আমাদের ড্রয়িং রুমে থাকে, ওখানে তুমি ছেলে মেয়ে, বাসার অ্যাসিস্ট্যান্ট যারা থাকে সবাই মিলে, সেখানে মেয়ে জামাই হতে পারে, ছেলের বউ হতে পারে, শ্বশুর শাশুড়ি বাবা মা হতে পারে, সবার সামনে নিয়ে একটা জিনিস তুমি দেখছো। ওখানে তোমাকে এতটা এমন কিছু আমরা দেখাতে পারবো না যেটা ছেলের বউ শ্বশুরের সামনে বসে দেখতে লজ্জা পায়। আমার সমাজ তোমাকে তোমার বিরুদ্ধে ক্লেম করতে পারে, কেন আমরা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সমাজ এটা নিতে পারছে না, কিন্তু সভ্যতা প্রযুক্তি তোমাকে দিয়ে দিয়েছে হাতে একা। তুমি ইচ্ছা করলেই মোবাইলে বসে, তোমার ঘর দরজা বন্ধ করে বসে তুমি একটা জিনিস দেখতে পারো। সিনেমা হলে আরেকটু আগাতে পারে মানুষ, বাসর রাতে গিয়ে তোমার বউকে জড়িয়ে ধরে চুমুটা দিয়ে দেয়, কারণ অন্ধকার, কেউ কারো মুখ দেখছে না, ওখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তোমাকে বুঝাইতে পারছি লিমন? কাজে ওটিটি প্ল্যাটফর্মে কেউ যদি কিছু বানায়, কে বলছে এটা নিয়ে শ্বশুর বউ মেয়ে জামাই একসাথে বসে দেখতে? তোমার একা, আমি মোবাইলে দেখবো। টিভি, বাসার টিভি আর ওটিটি প্ল্যাটফর্মের সংস্কৃতি তো ভিন্ন। আমি আর কিছু বলবো না লিমন। খুব সুন্দর করে তুমি গুছিয়ে উত্তরটা দিলে দিদি। দিদি, এবার একটা একটু জিনিস একটু ডিটেল জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা তো শিল্পীদেরকে প্রেস করি, তাদের জন্য অস্থির হই, সাধারণ মানুষ শিল্পীদের জন্য, তাদের প্রিয় তারকাদের জন্য, যে কোনো মাধ্যমে তারকার জন্য অস্থির হয়, কিন্তু আমরা সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু তাদের গুণগান গাইতে থাকি বা তাদের জন্য অস্থির হই, সাধারণ মানুষ অস্থির হয়। তাদের পেছনে, এই শিল্পী হওয়ার পেছনে, সেটা যে মাধ্যমের হোক না কেন, তার একটা করুণ গল্প থাকে, কষ্ট থাকে, রিজেকশন থাকে, ফেলিওর থাকে, কিন্তু তারা কিন্তু দমে যায় না। তারা আবার নতুন করে মানে কি বলে, নিজেকে সানিয়ে নেয়, নতুন করে নিজেকে রঙিন করে নেয়, ঝালিয়ে নেয়। তো এই যে মানে তুমি শিল্পী সরকার অপু, তোমার এই পথ চলায় মানে এই প্রাপ্তিটা কি খুব সহজ হয়ে গেছে, নাকি তোমাকে অনেক রকম রিজেকশনও ফেস করতে হয়েছে? না লিমন, আমার প্রাপ্তিটা সহজেই হয়েছে। এটা কেন আমি জানি না, আমি খুব প্রতিবন্ধকতা ফেস করিনি, কারণ আমার তোমরা তো জানো নলেজ নিয়ে চিত্রালী সাংবাদিক ছিল, আমাকে কেউ খাতির করে না দেখে। চিত্রালী সাংবাদিক হওয়ার কারণে আমি খাতির না পাই, বাট খারাপ বিহেভ কারো কাছ থেকে আমি পাই, এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। আমি দেখা করতে গেছি, আমাকে নলেজ নিয়ে গিয়েছিলেন
আতিকুল্লাহ চৌধুরী পর্যন্ত চলে যাওয়াটা নরেশ ভূঁইয়া ছাড়া আমি অত দূর যেতে পারতাম না। উনি চিত্রালী সাংবাদিক ছিলেন বলেই পৃথিবীতে আতিকুল্লাহ চৌধুরী পর্যন্ত উনি যেতে পেরেছিলেন। এবং আমার তো পরিচয়, আমি যার সাথে কি আতিকুল্লাহ চৌধুরীর সাথে পরিচিত হয়েছি, হ্যাঁ এটা সাংবাদিক ছিলেন বলে এটা হয়েছে। ওনার পরিচয়ে আমি থিয়েটারে গেছি। পরবর্তীতে আমার যোগ্যতার প্রশ্ন এসছে। আমি আতিকুল্লাহ চৌধুরীর সামনে কবিতা পাঠ বোধহয় ভালোই করতে পেরেছিলাম, না হলে উনি কেন আমাকে ওনার এক সপ্তাহের নাটকে নিলেন। যে প্রজেক্ট উনি প্রতি বছরই একজন করে নতুন মুখ উনি দিতেন, এটা একটা ওই সময়ের ওনার ট্রেন্ড ছিল। বিপাশা হায়াত, শমী কায়সার, মেঘনা, শান্তা ইসলাম সবাই ওনার নাটক প্রথম করেছেন। আমি সেটা হতে পেরেছি, কিন্তু আমি মফস্বলের মেয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। আমার আতিকুল্লাহ চৌধুরীর কাছে যাওয়ার, ওনার সাথে পরিচয় হওয়ার মতো আর তো কোনো সোর্স ছিল না। এই দিক দিয়ে আমি ভাগ্যবান। আর যতটুকু আমি হয়েছি, ওই যে বললাম, আমার কাজের প্রতি সততা। বাহ, খুব সুন্দর ছিল উত্তরটা দিদি। আমরা প্রায় একদম শেষ দিকে চলে এসেছি দিদি। তুমি আমাদের মানে এত সময় দিয়েছো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই দিদি। আমি তোমার কাছ থেকে বরাবরই তোমার কাছ থেকে স্নেহ পেয়েছি দিদি। তো আমি থ্যাংক ইউ দিদি তোমাকে বলতে চাই, পাবলিকলি বলছি, এটা খুব ভালো লাগা। তুমি আমার সহকর্মী এবং ছোট ভাইয়ের মতো। তুমি বলেছো দিদি একটু কথা বলবো, কেন বলবো না লিমন? খুব ভালো লেগেছে দিদি। দিদি তুমি যদি একদম শেষ দিকে চলে এসেছি, তুমি যদি তোমার দর্শক, গুণগ্রাহী বা এই অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলবার থাকে। আমার দর্শক, আমি এতই সাধারণ একজন, আমার খুব দর্শক নেই। ওই যে বলেছি যে আমি লেট করে কখনো কাজে যাই না, আমি কাউকে ভুগাই না। এই জন্য হয়তো আমাকে নিয়ে কাজ করতে যারা কমফোর্ট ফিল করেন, ডাকেন। আমি এমন কিছু ভালো অভিনয় করি না লিমন, ওই যে সোর্সও আমি নিজেকে মনে করি। আমি আরো ভালো কাজ করতে চাই, আমার দর্শকদেরকে উপহার দিতে চাই ভালো কাজ। আমার কাজ দেখলে আমার ভালো লাগবে, এটুকুই বলার আছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজেকে তৈরি করবেন, পলিউশন থেকে নিজেকে দূরে রাখবেন। সেটা পৃথিবীর পলিউশন কমানো যেমন উচিত, মানব সমাজের পলিউশনও কমানো উচিত। আমরা যদি সবাই বলি আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, কাউকে শিখাইতে তো হয় না, নিজেকে বলতে হবে যে আমি জ্ঞানত কাউকে কষ্ট দিব না। এটা যদি আমরা বলতে পারি, জনে জনে শিক্ষানোর তো কোনো ব্যাপার না এটা। যেমন আমরা যদি রাস্তাঘাটে কাগজ না ফেলি, তাহলে আমাদের রাস্তাগুলি পলিউটেড হয় না। আমরা চিপসটা খাচ্ছি, গাড়ি থেকে ফেলে দিলাম। এই আমি যখন সিঙ্গাপুরে যাব, চিপসের প্যাকেটটা ব্যাগে রাখবো, বাসায় গিয়ে ডাস্টবিনে ফেলবো। এই আমি দুই দেশে দুই রকম আচরণ করব। আমাদের যুক্তি কি, আমি অনেককে দেখেছি সবাই তো ফেলে, তাহলে তো বলবো না সবাই ফেলুক, আমি ফেলবো না। এই কথাটা যদি আমরা সবাই বলতে পারি, তাহলে কেউ এই ফেলবে না। এটা আমার দর্শকের কাছে অনুরোধ রইল। যেমন লিমন, আমার খুব, আমি সরাসরি রাজনীতি করতে পছন্দ করি না আমার দেশে।
আমি রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি, তাই বলে আমি রাজনৈতিক সচেতন না তা কিন্তু না। অবশ্যই আমার একটা রাজনৈতিক আদর্শ আছে, কিন্তু একটা কাজ আমার করতে খুব ইচ্ছে করে, জি। নদী বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত হতে ইচ্ছে করে। বাহ বাহ বাহ। এটা আমার করতে চাই। কখনো যদি কোনো আমি দেখি যে আমাদের নদীগুলিকে বাঁচাতে হবে, হুম হুম হুম। আসলে আমাদের নদীগুলো মরে গেলে কিন্তু আমাদের ওই যে আমাদের দেশ পলিউটেড, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জি এইগুলি জি এখন আমরা এতই, আমি নিজেকে এতই ছোট মনে করি যে আমি সমাজে খুব ভালো কিছু করতে পারবো না, আমার ক্ষমতা নাই। বাট জি। নদী বাঁচাও আন্দোলনের সাথে যদি একটু যুক্ত হতে পারতাম, হুম হুম। এরকম একটা সংগঠন আমাদের নিশ্চয়ই আছে লিমন, আমি জানি না। জি জি। আমার খুব ইচ্ছে করে। আমাকে রাজনীতি করতে অনেকবার অনেকজন বলেছেন, কিন্তু আমি মনে করি ওই জায়গাটা আমার না। হুম। হ্যাঁ, অবশ্যই রাজনীতি করে সমাজে ভালো করা যায়, কিন্তু আমি বোধহয় পারবো না। আমি একটু মুখচোরা লোক তো, আমি সরাসরি রাজনীতিটা করতে চাইনি, কিন্তু আমি নদী বাঁচাও আন্দোলনটা করতে চাইনি। আমার দর্শকদের কাছে আমার একটা কেউ যদি সেটা লিঙ্ক আমাকে দিতে পারেন, আমি একটু সময় দিব ওখানে। প্রকৃতি সবাই প্রেম, এই যে দিদি এতক্ষণ বললেন যে প্রকৃতির প্রেম নিয়ে বা তার যে পারিপার্শ্বিকতা মানে পরিষ্কার রাখা নিয়ে, আমাদের আশেপাশের পরিবেশটাকে ঠিক রাখা নিয়ে, আমার মনে হয় এই বোধোদয়টা আমাদের সবারই হওয়া উচিত। আমরা শিল্পীদের অনেক তুচ্ছ-তাচ্ছিল্যও করি অনেক সময়, আমরা তাদের অনেক ভুল ধরার চেষ্টা করি, কিন্তু আমরা যে ভালো কথাগুলো বলার চেষ্টা করি, আমরা যে মানুষ হিসেবে ভালো থাকবার জন্য সবাইকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি, এই আমাদের ভালো ভালো কথাগুলো, ভালো ভালো মেসেজগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছাতে চায় না, বা মানুষ হয়তো আমাদেরকে সহজভাবে নিতে চান। আমাদের কাছ থেকে শুধু বিনোদন নেওয়াটাই যেন মানে দর্শকের দায় বা দর্শকের উদ্দেশ্য হাসি। লিমন, আমি জানি না তুমি এখানে আমার একটা কথা আছে লিমন, নিতে চায় না, তোমাকে পছন্দ করে বলেই তোমাকে হিংসা করে, আমি কেন ওর মতো হতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। তো আমার মনে হয় আমাদের এখনই সময় এসেছে। যদি নেগেটিভ যদি কেউ তোমাকে বলে লিমন, আমি বলবো এটা সে নেগেটিভলি বলে না, এটা তোমার জন্য পজিটিভ ব্যাপারটা। তোমাকে সে পছন্দ করে বলেই সে তোমার দোষগুলি খুঁজে বের করে। শেরে বাংলা একটি ফজলুল হক একটা কথা বলেছিলেন, উনি অঙ্কে পড়াশোনা করেন, মানে ছিলেন না কলকাতা ইউনিভার্সিটিতে, তখন ওনার নামে একটা, উনি ইংলিশে পড়তেন, ওনার নামে একটা অনেকেই দুর্নাম করতো, মুসলমানরা অঙ্ক পারে না। উনি মাঝখানে, পড়াশোনার মাঝখানে বলছে কি, উনি সাবজেক্ট চেঞ্জ করে অঙ্ক নিয়ে ম্যাথমেটিক্সে উনি এরকম ভালো একটা রেজাল্ট করেছিলেন। আর উনি বলতো যে তোকে তোর নামে খারাপ কথা বলবে কেন? শ্যাওড়া গাছে কি কেউ ঢিল দেয়? বড়ই গাছে ঢিল দেয়, টুক করে বড়ইটা পাবে, নিয়ে চলে যাবে। শ্যাওড়া গাছে তো কোনো ফুল নাই, ঢিল দিলে তো কোনো লাভ নাই, ওখান থেকে তো সে কিছু পাবে না। তাহলে এটাও তোমাদের শিল্পীদেরকে কেউ যদি করে কথা বলে থাকে, আমি মনে করব এই জন্যই বলে, এটা কিছু মনে করার কিছু নাই। মানে সবসময় পজিটিভ থিঙ্কিং এর জন্য আমরা তোমাকে পছন্দ করি দিদি, তুমি সদা বিনয়ী, সদালাপী। তো তোমার কাছ থেকে আজকের এই হ্যাঁ 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 ট্রু, এই ছোট্ট অনুষ্ঠানে আমরা তোমার কাছ থেকে পজিটিভিটির সুবাসী পেয়েছি, আমাদের ভালো লেগেছে দিদি। আমার মনে হয় আজকে এই অনুষ্ঠানটা যারা দেখলেন, আজকের পর্বটা যারা দেখলেন, আমার মনে হয় সবাই কিছু
ভালো কথা শুনতে পেরেছেন এবং একটা হলো গুড মেসেজ নিজের ভিতরে আপনি ধারণ করতে পারবেন, এইটুকু বিশ্বাস থেকে আজকের অনুষ্ঠান, আজকের এই আড্ডায় আলাপন শেষ করছি। দিদি যদি কিছু বলবার থেকে শেষ। আমার বলার আছে, আমি মেসেজ দিই নাই, কাউকে উপদেশ দিতে আমি চাই না, আমি আমার নিজের বিশ্বাসের কথাগুলি বলছি। জি 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 জি। আমি নিজেকে যেভাবে তৈরি করতে চাই বা যেভাবে চলতে চাই, আমি আমার বিশ্বাসের কথাগুলি বলেছি। এখান থেকে কেউ যদি, এটা একজন মানুষও যদি বলে যে দিদি যে কথাটা বলেছেন তো ভালো, আমি ধন্য হব। আমার দর্শকদেরকে আমার সালাম, সবাই সালাম দেবেন। খোদা হাফেজ। নাকি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একই কথা দিদি, বিষয়টা একই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।